করছি সিবিএসই 8-এর হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার। কী আছে? দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য কোম্পানি পাওয়ার। দেখা যাক কী আছে। ব্যাপারটা কী হয়, কোম্পানির পাওয়ার কখন থেকে শুরু হয়? আমরা যখন জানি মোটামুটি ঔরঙ্গজেব যখন মারা যায়, ঔরঙ্গজেবের পর থেকে কিন্তু মোগল সাম্রাজ্যেও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। মানে মোগল সাম্রাজ্যের যে ভিত্তি সেটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এই সময় মোগল সাম্রাজ্যের যারা পরের যারা রাজা ছিল তারা কিন্তু বেশ এফেক্টিভ কেউ ছিল না, মানে তাদের হাতে পাওয়ার খুব কম ছিল। এবার সেই জায়গাটার সুযোগ নিয়ে ব্রিটিশরা কিন্তু বা অন্যান্য কোম্পানি এখানে আস্তে আস্তে কিন্তু রুল করা শুরু করে। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হলো ইংলিশ। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা মাথায় রাখতে হবে যে ঔরঙ্গজেব যখন চলে গেল 1707-এ ঔরঙ্গজেবের যখন ডেথ হলো, সেই ডেথের পর থেকে কিন্তু আস্তে আস্তে মোগল সাম্রাজ্য নষ্ট হতে থাকে। মানে মোগল যে মানে তাদের যে শাসন ব্যবস্থা, তাদের সমস্ত কিছু সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে। মানে মোগলসদের কেউ তখন আর ভয় পেল না। আস্তে আস্তে তখন কোম্পানির রুল বা বিভিন্ন ধরনের কোম্পানি যারা ইংরেজ বা ইস্ট থেকে বিজনেস করতে এসেছিল তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের সেট আপ তৈরি করা শুরু করেছিল। তাহলে দেখবো আস্তে আস্তে কিভাবে সেটা হচ্ছে, কোম্পানির পাওয়ার কিভাবে বাড়ছে। নেক্সট প্রথমে আসছে ভাস্কো দা গামা। তোমরা মোটামুটি জানো 1498-এ ভাস্কো দা গামা কোথা থেকে আসে? পর্তুগিজ থেকে সি রুটে কেপ অফ গুড হোপ দিয়ে, দেখো এখানে পরিষ্কার দেখানো হয়েছে কেপ অফ গুড হোপ কোন জায়গাটা। কেপ অফ গুড হোপ দিয়ে ইন্ডিয়াতে আসে। কোথায় আসে? কেরালাতে। কেরালা মানে এখন যেটা কেরালা, সেটা আগে তখন নাম ছিল কালিকাট। সেখানে তখন তাকে ওয়েলকাম করার জন্য ইন্ডিয়ানস যে হিন্দু রুলার, তার নাম কী ছিল? জ্যামোরিন। সেখানে কিন্তু তাকে গিয়েছিল। একটু মাথায় রাখবে যে ভাস্কো দা গামা দুবার এসেছিল, ঠিক আছে? এই 1498-এ, তারপরে আবার তোমার হচ্ছে 1500 দুবার সময় দুবার এসছে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে। যাই হোক, মেন পারপাস কী ছিল ভাস্কো দা গামার এখানে আসার? ট্রেড। কোম্পানি আস্তে আস্তে মানে কোম্পানি এসছে কেন? এখানে বিজনেস করার জন্য, কারণ ইন্ডিয়াতে স্পাইস প্রচুর হতো। আর ইস্টে যে সমস্ত দেশগুলো আছে ইউরোপসে, এই স্পাইসের খুব চাহিদা ছিল। শুধু ইস্টে নয়, মিডল ইস্টে এই সমস্ত জায়গাগুলোতে স্পাইসের খুব চাহিদা ছিল। আর ইন্ডিয়া ছিল স্পাইস হাব, মানে কেরালা অ্যাকচুয়ালি, যেটা তোমরা এখন জানো কেরালা ইজ আ স্পাইস হাব। ঠিক আছে, সব মানে প্রচুর টাইপের মশলা এখানে পাওয়া যায়। তো তার জন্যই ওরা কিন্তু ওইখান থেকে এইখানে এসছিল। নেক্সট আমরা দেখবো এটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হচ্ছে। শুধু পর্তুগিজরা না, এরপরে আরও অনেক কোম্পানি আছে যারা এসছে। তোমরা যদি লক্ষ্য করো তো মানে যখন আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন ওখানে একটা জায়গা দেখিয়েছিলাম, বলেছিলাম যে কেন এদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয়। মানে এরা সব ইস্টে বিজনেস করতে আসছে, ইউরোপ থেকে ইস্টের দিকে। দেখো এখানে রয়েছে ইউরোপ যে জায়গাটা, সেখান থেকে এরা ইস্টের দিকে বিজনেস করতে আসছে, মানে ইন্ডিয়াতে বিজনেস করতে আসছে, তাই এদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হচ্ছে। এবার যখন ইংরেজ থেকে বা ইংল্যান্ড থেকে আসছে তাকে বলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ডাচ থেকে আসছে তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ফ্রেঞ্চ থেকে আসছে তো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এইভাবে নামগুলো কিন্তু করা হচ্ছে, বিকজ তারা ইস্টে বিজনেস করতে আসছে। ঠিক আছে, তো সবার প্রথমে কী ছিল? পর্তুগিজরা এসেছিলো। যদিও পর্তুগিজরা এসেছিলো, বাট পর্তুগিজরা কিন্তু বেশি দিন খুব একটা কিছু করতে পারেনি। ঠিক আছে, নেক্সট এরপরে কী আসছে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক একইভাবে দেখো আমস্টারডাম যে জায়গাটা রয়েছে, এই আমস্টারডাম লেখা আছে ইউরোপ, সেই আমস্টারডাম থেকে যারা ইন্ডিয়াতে বিজনেস করতে এসেছিলো তাদের কী বলা হচ্ছে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো ডাচরা এলো, তাহলে ডাচরাও এখানে এসে তৈরি করলো, তাদের হাব তৈরি করলো, মানে কোম্পানি রুল তৈরি করলো, তারপরে এখানে ফ্যাক্টরি তৈরি করলো, আস্তে আস্তে বিজনেস করা শুরু করলো। ঠিক আছে, এরপরে কারা আসছে? ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক, তাহলে ফ্রেঞ্চরা ওইখান থেকে ঠিক একই জায়গায় ফ্রান্স থেকে ইন্ডিয়াতে এসছে, তাই জন্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই জায়গাটায় কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অন্যান্যদের একটা বেসিক ডিফারেন্স, বা মেইনলি বলা যায় ইংরেজদের বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের বেসিক একটা ডিফারেন্স। কী ডিফারেন্স? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল ক্ষমতা। মানে সরকার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানায় বা সরকার যখন তাদেরকে চার্টার দেয় যে না তোমরা এবার গিয়ে ইস্টে গিয়ে বা ইন্ডিয়াতে গিয়ে বিজনেস করবে বা ওই সাইডে গিয়ে বিজনেস করবে, সমস্ত ক্ষমতা নেওয়ার অধিকার তোমাদের আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কিছু বলবে না সে ক্ষমতার ওপর। এটা ছিল প্রথম কথা কিন্তু। হ্যাঁ, প্রথমে এই কথাটা বলে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট যে তোমরা ওখানে ব্যবসা করতে যাচ্ছ, ব্যবসা করতে যাও, সমস্ত ব্যবসার ক্ষতি লাভ সব তোমাদের হাতে থাকবে, তোমরা খালি আমাদের ট্যাক্সটা দেবে। এটা ছিল সবার প্রথম কথা। কিন্তু ফ্রেঞ্চরা যখন এখানে ব্যবসা করতে আসে, ফ্রেঞ্চদের যে অথরিটি, সেই সম্পূর্ণ অথরিটিটা কন্ট্রোল করতো কারা? ফ্রেঞ্চ গভর্নমেন্ট। ঠিক আছে, এই কারণেই কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে যখন ইংরেজদের যুদ্ধ বাঁধে,
ফ্রেঞ্চরা কিন্তু সেই অর্ডার পালন করতে গিয়ে খুব একটা ফলপ্রসূ হয়নি, মানে তাদের লাভ হয়নি। তাই জন্য কিন্তু ফ্রেঞ্চরা অনেক ভালো হলেও তারা কিন্তু যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে জয়লাভ করতে পারেনি। সেটা আমরা আস্তে আস্তে দেখব প্রত্যেকটা কী হয়। তাহলে গল্পটা একটু মাথায় রাখো যে ফ্রেঞ্চদের কোনো একটা অর্ডার পেতে গেলে তাদেরকে ফ্রেঞ্চ গভর্নমেন্টের ওপর ওয়েট করতে হতো, কিন্তু অপরদিকে যদি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিজের হাতে সমস্ত ক্ষমতা ছিল, মানে তারাই নিজে ঠিক করতে পারতো যে কী করবে, ঠিক আছে, তার জন্য সবসময় তাদের কিন্তু দৌড়াতে হতো না ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। নেক্সট, আচ্ছা, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ কোথায় করে? সুরাটে, 1668-এ, একটু মাথায় রাখো। আর কুইন এলিজাবেথ ওয়ান যিনি ছিলেন, এটা একটু মাথায় রাখবে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেয় বা চার্টার দেয় 1600-এ, যে তারা যেন 1600 টাইম পিরিয়ডটা একটু মনে রাখবে, কারণ ব্রিটিশদের টাইম পিরিয়ডটা হচ্ছে 1600-এ ওরা কিন্তু ইন্ডিয়াতে আসে, মানে ওদেরকে চার্টার দেওয়া হয় যে না তোমরা গিয়ে ওখানে এবার বিজনেস করো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এরপরে চলে আসছি আমি কার্নেটিক ওয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলে এলাম যে ফ্রেঞ্চদের মধ্যে আর ব্রিটিশদের মধ্যে, ফ্রেঞ্চদের মধ্যে আর ব্রিটিশদের মধ্যে কিন্তু খুব ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে কী নিয়ে ঝামেলা? অ্যাকচুয়ালি ঝামেলা হয়েছিল হচ্ছে বিজনেস নিয়েই যত সব ঝামেলা। কারণ ফ্রেঞ্চরা ছিল মানে খুব ভালো বিজনেস করতো। তখন সেই সময় যে দুটো বড় বড় কোম্পানি ছিল, সেই দুটো বড় কোম্পানি, একটা ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে দুজনে যদি কোনো একটা সেম প্রোডাক্টের উপর বিজনেস করে তাহলে অবভিয়াসলি রাইভালরি হবে। এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, পুরো ওয়ার্ল্ডে সেই সময় ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে একটা ঝামেলা চলছিল। কী নিয়ে? অনলি ফর ট্রেড পারপাস, ঠিক আছে। টাইম পিরিয়ডটা হচ্ছে 1746, ওই টাইম পিরিয়ডটার সময় খুব ঝগড়া চলছে। তো তার মধ্যে একজন ফ্রেঞ্চদের গভর্নর ছিল, তার নাম ছিল ডুপ্লেক্স। নামটা একটু মাথায় রাখবে, একটু কঠিন নাম, ডুপ্লেক্স। কী করলো? ডুপ্লেক্স খুব মানে উচ্চাকাঙ্ক্ষী ছিল, মানে হুই ইজ ভেরি অ্যাম্বিশিয়াস। সে ভেবেছিল যে পুরো ইন্ডিয়াতে সে নিজেদের মানে ব্রিটিশদেরকে সরিয়ে দিয়ে সে নিজেদের সাম্রাজ্য তৈরি করবে। সাম্রাজ্য মানে নিজেদের ট্রেড সম্পূর্ণ তৈরি করবে। মানে ডুপ্লেক্স হেভি অ্যাম্বিশাস ছিল। হয় না, সকলেই অ্যাম্বিশাস থাকে যে আমি বড় হয়ে এত বড় কিছু করবো, এটা করবো, ওটা করবো, হ্যাঁ না করবো। তেমনি ডুপ্লেক্সেরও এরকম অ্যাম্বিশন ছিল যে এত কিছু করবে। আর এই নিয়েই যত ঘটনার সূত্রপাত। এর ওপর ডিপেন্ড করে ইংরেজদের সঙ্গে শুরু হয় কার্নাটিক ওয়ার। অ্যাকচুয়ালি কার্নাটিক কেন বলেছে? কারণ এটা সাউথ ইন্ডিয়াতে হয়েছিল। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ এবং কর্ণাটকের কিছু জায়গা, এখনকার যেটা কর্ণাটক, সেই কর্ণাটক বলতে ব্যাঙ্গালুরু, ওই জায়গাটা, সেই জায়গাটার কিছুটা অংশের মধ্যে নিয়ে এই ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আমি কর্ণাটিক ওয়ারের একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ওখানে অনেক নাম আছে, আমি এই জন্য এর মধ্যে কর্ণাটিক ওয়ার সম্পূর্ণ করিনি। আমি জাস্ট এখানে একটা আইডিয়া দিলাম। আমি একটা কর্ণাটিক ওয়ারের আলাদা ভিডিও তৈরি করে তোমাদের দিচ্ছি। তো কর্ণাটিক ওয়ার, তো এই জায়গাটার মধ্যে যেহেতু এই যুদ্ধটা মানে একটা এদের সঙ্গে একটা সবসময় ট্রেড নিয়ে একটা ওয়ার চলতো, তো এই যুদ্ধটাকে বলা হচ্ছে কর্ণাটিক ওয়ার, ঠিক আছে। তো এরকম তিনখানা ওয়ার ছিল, একটা ফার্স্ট কর্ণাটিক ওয়ার, একটা সেকেন্ড কর্ণাটিক ওয়ার, একটা থার্ড কর্ণাটিক ওয়ার। টাইম পিরিয়ডগুলো আমি দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। আর আমি একটা কর্ণাটিক ওয়ারের সেপারেট ভিডিও আনবো, সেখানে আমি বলে দেবো। সেই নামগুলো একটু খটোমটো আছে, নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তাহলে কার্নেটিক ওয়ারটা বোঝা গেল কী নিয়ে হয় মেইনলি। অল ওভার ইউরোপে কিন্তু সেই সময় বিদ্রোহ চলছে, অল ওভার ইউরোপে ইংরেজ আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বা ফ্রেঞ্চদের মধ্যে এবং ইংরেজদের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। কী নিয়ে? ট্রেড ওয়ার চলছে। সেই এখন যেমন চলছে বুঝতেই পারছো, আমেরিকার করোনা ভাইরাসের আবহাওয়াতে যেমন চলছে আমেরিকা চায়নার মধ্যে ট্রেড ওয়ার চলছে, ঠিক একইভাবে সেই সময় ইউরোপে ওই পুরো ইউরোপ এবং ইস্টে কাদের মধ্যে ট্রেড ওয়ার চলছে? ফ্রেঞ্চ আর ইংরেজদের মধ্যে, মানে কারা বেশি ট্রেড করবে। তো এই নিয়ে যখন দুজনেই আবার ইন্ডিয়াতে এসছে, দুজনেই ইন্ডিয়াতে ব্যবসার জন্য, সেই নিয়ে তাদের মধ্যে আবার যুদ্ধ, মানে কারটা বেশি প্রিডমিনেন্ট। তো সেই নিয়েই শুরু হচ্ছে কার্নাটিক ওয়ার। ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার। টাইম পিরিয়ডগুলো একটু মনে রাখো, আমি একটা ভালো সেপারেট ভিডিও করে দিচ্ছি। নেক্সট, আচ্ছা, ব্যাটেল অফ পলাশি। এর আগের চ্যাপ্টারে যখন বলেছি সেখানে পড়ানোর সময় বলে এসেছি যে ব্যাটেল অফ পলাশি কী, কারা এতে ইনভলভ ছিল, মনে আছে নিশ্চয়ই, সিরাজউদ্দৌলা। আচ্ছা, একটু গল্প একটা বলে দিই, ব্যাপারটা কী হয়। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে। তখন কলকাতা যিনি ছিলেন সে ছিল ড্রেক, মানে রজার ড্রেকের হাতে সমস্ত ক্ষমতা ছিল। তোমাদের নামগুলো একটু খটোমটো লাগতে পারে, বাট গল্পটা শোনো, গল্পটা শুনলে খুব মনে থাকবে, খুব সুন্দর। কী হয়, এই রজার ড্রেক তখন কলকাতা থেকে পালিয়ে যায়। কলকাতা থেকে পালিয়ে কোথায় চলে আসে? ফলতা। তোমরা অনেকেই নাম শুনেছো বা কলকাতা যাওয়ার সময় দেখো স্টেশনটা পড়ে ফলতা স্টেশন। সেই ফলতাতে পালিয়ে আসে গঙ্গার পাশে। এবার কি হয়, রবার্ট ক্লাইভ যুদ্ধের জন্য সেনা তৈরি করছিল। কোথায়? চেন্নাইয়ের ওখানে।
এইবার রবার্ট ক্লাইভের কাছে খবর যায় যে না, ওখানে এরকম একটা ঘটনা হয়েছে। রবার্ট ক্লাইভ কী করে, এই যে সেনাটা তৈরি করছিল মানে যুদ্ধের জন্য, এই সেনাটাকে নিয়ে কলকাতায় মানে তোমার ওই জায়গায় আসে, ফলতার ওই জায়গায়। ওখানে এসে কি করে, এই এই সিরাজউদ্দৌলার যারা আছে, মানে যারা চেনা পরিচিত বা যাদের উপর সিরাজউদ্দৌলা ভরসা করতো, এই অমিচাঁদ, মানিকচাঁদ, তারপর মির্জাফর, এদেরকে হেভিলি ব্রাইব করে, প্রচুর টাকা দেয়, প্রচুর টাকা দিয়ে ওদেরকে কিনে নেয়, ওদেরকে ট্রেচারাস তৈরি করে দেয় এগেইনস্ট দ্য সিরাজউদ্দৌলা, মানে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেন তারা চলে যায় সেরকম। এইবার কী করলো, মাঝখানে সিরাজউদ্দৌলা একটা ভুল কাজ করেছিল, সিরাজউদ্দৌলা করেনি অ্যাকচুয়ালি, সিরাজউদ্দৌলা কী করেছিল, যখন কলকাতা আক্রমণ করলো, কলকাতা আক্রমণ করে কলকাতার নামটা চেঞ্জ করে, কলকাতার নাম চেঞ্জ করে রাখে আলীনগর। কেন আলীনগর নাম রেখেছিল, কারণ সিরাজউদ্দৌলার ঠাকুরদার নাম ছিল, দাদুর নাম ছিল আলীবর্দী খাঁ, সেই আলীবর্দী খাঁয়ের নামে সেই কলকাতার নামকরণ করলো কি আলীনগর। ঠিক আছে, এইখানে তখন একটা ঘটনা ঘটে, ও মানে সিরাজউদ্দৌলা আলীনগরের সমস্ত দায়িত্ব তার যারা ভালো লোক ছিল সেই লোকের হাতে দিয়ে সে আবার মুর্শিদাবাদে চলে যায়। কিন্তু এই সময় একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে অনেক ইংরেজকে, মানে অনেক বলতে প্রায় 100-200 লোককে একটা ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখে সেখানে ওদের মেরে ফেলা হয়, মানে দম বন্ধ করে মেরে ফেলা হয়, মানে সাফোকেশনে মরে যায় ওরা। তো এই ঘটনাটা ব্ল্যাক হোয়েল ট্র্যাজেডি নামে পরিচিত। ঠিক আছে, এই ঘটনার পর রবার্ট ক্লাইভ যায় আরও ক্ষেপে, তারপরেই সমস্ত যুদ্ধ, মানে কি হয় তারপর তো তোমরা জানো যে কিভাবে ব্যাপারটা হয়েছে। সেই পলাশির যুদ্ধ, পলাশির সেই আমবাগানে যুদ্ধ হয়, সমস্ত ক্ষমতা কার হাতে ছিল, মির্জাফরের হাতে, কারণ সে ছিল তার সেনাপতি। এবার মির্জাফর যেহেতু বড় একটা সেনা কন্ট্রোল করতো এবং রবার্ট ক্লাইভের কাছ থেকে আগেই ট্রেচারাস হয়ে গেছিলো, মানে ব্রাইব করে নিয়েছিল, রবার্ট ক্লাইভ ওকে ব্রাইব করেছিল, মানে প্রচুর টাকা দিয়েছিল, ঘুষ খেয়ে নিয়েছিল, তাই জন্য সেই সেনাটা ও কন্ট্রোল করছিল। তো সেই সেনাটা কন্ট্রোল করতে গিয়ে সেই সেনাটা যখন যুদ্ধে যাবে, তার কিন্তু কোনো কমান্ড সিরাজউদ্দৌলা দেয়নি। অ্যাজ ইউজুয়াল কী হয়, সেই যুদ্ধে হারে সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলাকে তারপর যা হয়, মির্জাফর তাকে মানে সেইখান থেকে তাকে সরিয়ে তখন মির্জাফরকে কিন্তু বাংলার মসনদে বসানো হয়। তো এইটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি, আমি এটার আগের চ্যাপ্টারে বলে এসেছি। তো ব্যাটেল অফ পলাশির গল্পটা ছিল এখানে। আশা করি ব্যাটেল অফ পলাশির গল্পটা বুঝতে পেরেছো। এবার দেখো ব্যাটেল অফ পলাশির পর, ওখানেও বলেছিলাম, ফার্স্ট চ্যাপ্টারেও বলেছিলাম, ব্যাটেল অফ পলাশির পর যেটা শুরু হচ্ছে সেটা কি, সেটা শুরু হচ্ছে ব্যাটেল অফ বক্সার। তাহলে ব্যাটেল অফ পলাশিতে সিরাজউদ্দৌলাকে হারানোর পর ব্যাটেল অফ বক্সার চলে আসছে 64-তে, 1764। সেই সময় কিন্তু 3 জন, এখানে কিন্তু 1 জন ছিল, সিরাজউদ্দৌলা অনলি। তারপরে দেখো এবার কেন লোকজন ভয় পেতে শুরু করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। প্লাস আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে ঔরঙ্গজেবের পরে আস্তে আস্তে মোগল যে এম্পায়ার, সেই মোগল এম্পায়ার দুর্বল হয়ে গেছিলো। তাহলে এবার দেখো এখানে মোগল এম্পায়ার শাহ আলম টু, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং বাংলার যে নবাব, তখন বাংলার যে নবাব ছিল তার নাম কি ছিল, মীর কাসিম। সেই মীর কাসিম 3 জন মিলে যুদ্ধ করেছিল কার এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে। সেই যুদ্ধটা কোথায় ছিল, বিহারের বক্সারে। সেই যুদ্ধটাকেই বলা হচ্ছে ব্যাটেল অফ বক্সার। আমি বলেছিলাম রবার্ট ক্লাইভ এত ভালো মাপের একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিল যে বক্সারের যুদ্ধের পর তাকে কিন্তু আবার ইংল্যান্ড থেকে ডেকে পাঠানো হয়েছিল যে ট্রিটিটা কী হবে বা কেমন করে আমরা সাজাবো, ট্রিটিটার মধ্যে কী লেখা হবে, বা আমাদের যাদেরকে আমরা হারালাম তারা আমাদের কত টাকা ওয়ার্ড ইনডেমনিটি দেবে, সেই জিনিসগুলো কিন্তু রবার্ট ক্লাইভ ঠিক করেছিল। তো এই হলো ব্যাটেল অফ বক্সার। এবার দেখো পরপর দুটো যুদ্ধে যদি ইংরেজরা জিতে যায় এবং মোগল এম্পায়ার প্লাস আমাদের এখানকার অযোধ্যার নবাব যারা আছে তারা যদি হেরে যায়, তাহলে অবভিয়াসলি সেই জায়গাগুলো এখন কারা কন্ট্রোল করবে, ব্রিটিশরা কন্ট্রোল করবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ব্রিটিশরা উঠতে শুরু করলো। ঠিক আছে, প্রত্যেকটা ঘটনাই কিন্তু গল্পের মতো মাথায় রাখতে হবে, মানে তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু হবে না, মানে এত সহজে মুখস্থ করলে বেরিয়ে যাবে মাথা থেকে। তো একটু আগে বুঝে নিয়ে মুখস্থ করো, মাথায় থাকবে অনেক বেশি, এটা আমার মনে হয়, তাই বললাম। নেক্সট কী আছে, ব্যাটেল অফ বক্সারটা তাহলে আশা করি বুঝেছো। নেক্সট কী আছে, এরপর চলে আসছে অ্যাংলো মারাঠা ওয়ার। তাহলে বক্সারের যুদ্ধ তুমি কোথায় দেখলে, বিহারে। তুমি সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ কোথায় দেখলে, বেঙ্গলে। এইবার তুমি চলে যাচ্ছ অ্যাংলো মারাঠা ওয়ার। তাহলে ব্রিটিশরা এইভাবে কিন্তু আস্তে আস্তে একবার বেঙ্গল, বিহার, এবার কিন্তু মোটামুটি মারাঠা রিজিয়ান মানে মহারাষ্ট্র রিজিয়ানে কিন্তু যুদ্ধ করা শুরু করেছে, কারণ তাদের সেখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে, ট্রেড করতে হবে, ফ্যাক্টরি সেট আপ করে উইদাউট এনি ট্যাক্সে সেখানে বিজনেস করবে ইন্ডিয়াতে, প্রচুর টাকা কামাই করতে হবে। এইটা হচ্ছে তাদের মেইন মোটিভ, মানে এখান থেকে কতটা ধনসম্পত্তি লুটে নিয়ে তারা বাড়ি মানে ইংল্যান্ডে পাঠাতে পারে, সেটা হচ্ছে কি তাদের কিন্তু মোটিভ। ঠিক আছে, এরপর শুরু হচ্ছে অ্যাংলো মারাঠা ওয়ার। ঠিক একই কারণে অ্যাংলো মারাঠা ওয়ার, প্রায় এই ট্রেড ওয়ার নিয়েই, তারপর দেশীয় রাজাদের মধ্যে যে ঝামেলা সেই নিয়েই কিন্তু অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছে।
তা ফার্স্ট অ্যাংলো মারাঠা এরকম 3খানা ওয়ার হয়েছে, একটা ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, একটা সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, আমি টাইম পিরিয়ডগুলো দিয়েছি, একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে অ্যাংলো মারাঠা ওয়ারটা, ঠিক আছে। মারাঠাদের সঙ্গে যুদ্ধ শুরু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো ছিল তো যুদ্ধ। এবার যুদ্ধ করার পেছনে মানে আমি তো আর এমনি যুদ্ধ করতে পারবো না, তাহলে আমাকে কিছু পলিসিও অ্যাপ্লাই করতে হবে। যেমন করে ধরো আমার যদি তোমাকে মারতে হয় বা তোমাদের যদি আমাকে পিটাতে হয়, ধরো আমি তোমাকে পিটাবো, আমার খুব ইচ্ছা যে তোমাদেরকে আমি পিটাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমনভাবে পড়া দিতে হবে, এটা আমার পলিসি হবে। আমি অ্যাজ এ টিচার হিসাবে এমনভাবে পলিসি তৈরি করব, আমি একদিনে তোমাদের 10টা চ্যাপ্টার পড়া দিয়ে দিলাম, আমি বললাম যে 10টা চ্যাপ্টারই এখানে এসে কিন্তু 10টা চ্যাপ্টারের পরীক্ষা নেবো, কথার কথা আমি পড়াইনি। এবার তোমরা কি করলে, আসলে তোমরা কি এসে কি বলবে, অ্যাজ ইউজুয়াল যে স্যার পড়া হয়নি। তাহলে এটা কিন্তু আমার পলিসি ছিল, আমি কিন্তু জানতাম যে তোমরা 10টা চ্যাপ্টার পড়ে আসতে পারবে না, কিন্তু তাও আমি জোর করে তোমাদের উপর সেটা চাপিয়ে দিয়েছি। পরের দিন যখন তোমরা পড়তে এলে তখন কিন্তু আমি জানি যে তোমরা যখন না করবে আমি তখন তোমাদের পেটাবো। তা এই ধরনের কিছু অ্যানেক্সেশন পলিসি আছে। পলিসি মানে কি, যে পলিসি দিয়ে আমি সমস্ত কিছু অ্যাগ্রেসিভলি দখল করে নেব, মানে সেই জিনিসগুলো এত সুন্দর করে বানানো যে আমি সেটা নিয়ে আগে ঢুকবো, প্রথমে ঢুকে আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করব, কিন্তু যখনই সেটা খেয়ে ফেলবে তারপর সেটা দেখানো শুরু করবে যে সেটার আসল রূপটা কী। সেরকম একটা পলিসি ছিল ব্রিটিশদের। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি মানে কি, অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে বুঝতে পারছো বন্ধুত্ব। তো ব্রিটিশরা ছোট ছোট যে সমস্ত আমাদের ইন্ডিয়ান স্টেটসগুলো আছে তাদেরকে অফার করতো যে আমরা তোমাদের প্রোটেকশন দেব, তার এগেনস্টে তোমরা আমাদের যে আর্মি আছে সেই আর্মির খাওয়া দাওয়া বা আর্মির রেইজিংয়ের সমস্ত দায়িত্ব নেবে। এইবার আর্মির কন্ট্রোল কারা করতো, আর্মির কন্ট্রোল করতো কিন্তু ইংরেজরা। দেশীয় রাজারা ভাবলো বাহ, ইংরেজরা যদি আমাদের সাহায্য করে বা আর্মি যদি দেয় তাহলে পাশের রাজ্যের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে না। তাহলে ওরা কী করতো, এই করে অ্যালায়েন্স করে নিত, বন্ধু করে নিত ইংরেজদের, এবং ব্রিটিশরা কী করতো, তাদের সৈন্য কিন্তু সাজিয়ে দিত। প্রথম প্রথম এরকম সুন্দর থাকতো, তারপরে ব্রিটিশ কিন্তু যেহেতু তাদের মিলিটারি পাওয়ার তার কাছে, সেই রাজ্যটা পুরোটাই দখল করে নিত, কিছু বলতেও পারতো না, ঠিক আছে। এটা ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এর মেইন যে মানে এটা যে তৈরি করেছিল, যার মাথায় এটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে রিচার্ড ওয়েলেসলি, গভর্নর জেনারেল ছিল 1798 থেকে 1805 পর্যন্ত। এই সময় কিন্তু সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়। মারাঠা ওয়ারের টাইম পিরিয়ডের মধ্যে দেখবে মারাঠা ওয়ার কিন্তু এই নিয়েই হয়েছিল, ঠিক আছে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে হবে। নবাব অব অওধ, হায়দ্রাবাদ ফার্স্ট এই ঘটনাটা ঘটিয়েছিল, মানে তারা বলেছিল ঠিক আছে আমাদের প্রোটেকশন দাও, আমরা তোমাদের আর্মির সমস্ত দেখাশোনা করব। এই করতে গিয়ে নবাব হায়দ্রাবাদকে ওরা প্রথমে দিয়েছিল প্রোটেকশন দিয়ে, তারপর সমস্ত রাজ্যটা ওদের কাছ থেকে ক্যাপচার করে নেয়। তাহলে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মতো আরেকটা পলিসি আছে, এটা তোমরা জানো, ডক্টরিন অফ ল্যাপস। ব্রিটিশদের যত ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকলো, ওরা ইন্ডিয়ানদের ওপর তত জোর করে বোঝা চাপাতে থাকলো। তারা রুলস নিয়ে আসলো, এটা ডালহৌসি করেছিল। ডালহৌসির নাম তোমরা অনেকেই জানো। ডালহৌসি বলল যে যাদের যে সমস্ত দেশীয় রাজার কোনো নিজেদের ছেলে নেই, যারা সিংহাসনে বসার মতো নিজেদের কোনো ছেলে নেই, তাদের রাজ্য তারা মারা যাওয়ার পর, সেই রাজা মারা যাওয়ার পর ব্রিটিশদের মানে ইয়েতে চলে আসবে, ব্রিটিশদের অধীনে চলে আসবে। তো এই ধরনের পলিসি কিন্তু তারা আনতে শুরু করলো। এখানে পরিষ্কার লেখা আছে, এটা টাইম পিরিয়ডটা কত, 1848 থেকে 1856, এই সময় কিন্তু ডালহৌসি এইটা নিয়ে এসেছিলো, ডক্টরিন অফ ল্যাপস। ভয়ঙ্কর টাইপের একটা মানে বুদ্ধিমান, মানে এত সুন্দর যে অ্যাডমিনিস্ট্রেটর, সাদাই কি বলে অ্যাডমিনিস্ট্রেটর এত বুদ্ধিমান। দেখো সত্যি কথা বলতে, ডিএম যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেরা আছে, তা এসডিও, বিডিও, এদের মাথায় যা পাওয়ার আছে বা এদের মাথায় যা কাজ করার মতো ক্ষমতা আছে দুর্দান্ত, কারণ এরাই কিন্তু সমস্ত কিছু চালাচ্ছে। এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ করোনা ভাইরাসকে ট্যাকেল করছে কিভাবে, আমি জানি যারা ডাক্তার, যারা তোমার হচ্ছে নার্স, তারা অবশ্যই ফ্রন্টলাইন ওয়ার্কার, কিন্তু এই যে মাথা, কাদেরকে কোথায় রাখা হবে, কেমন করে রাখা হবে, কোন স্টেপে, তিনটে স্টেপে লোককে নেওয়া হচ্ছে। যাদের মাইল্ড সিমটমস আছে তাদেরকে নিয়েই যাওয়া হচ্ছে না, যাদের একটু সিমটমস আছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলো কেন আসছে, তোমরা তো খবর দেখতে পাচ্ছ। তাই এই মাথাগুলো বা এই যে পলিসিগুলো কারা তৈরি করে, এই পলিসিগুলো তৈরি করছে এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটররা, ঠিক আছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ মানে তাদের যে বুদ্ধি, সেটা অনেক বেশি এফেক্টিভ। কোনো একটা ভালো ইনস্টিটিউশন তখনই তৈরি হয় যখন সেখানে ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ঠিক আছে। ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এতটাই ভালো ছিল, তার জন্য তারা পুরো ওয়ার্ল্ডে কিন্তু রাজত্ব করেছে, শুধুমাত্র ইন্ডিয়াতে না, সব জায়গায় কিন্তু রাজত্ব করেছে। নেক্সট, এরপরে শুরু আসলো রেগুলেটিং অ্যাক্ট, 1773 থেকে ঘটনা। আচ্ছা, এত কিছু তো আমি বললাম, সমস্ত কিছু কিন্তু কোম্পানির ঘটনা বললাম। কোম্পানি,
কোম্পানি কখন, যখন ব্রিটিশ গভর্নমেন্ট চার্টার দিচ্ছে ব্যবসা করার জন্য ইস্ট সাইডে। এইবার ব্রিটিশ গভর্নমেন্ট যখন বুঝতে পারছে যে এই কোম্পানি বিজনেস করে অল্প অ্যামাউন্ট ট্যাক্স দিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে, তখন ব্রিটিশ গভর্নমেন্টের রাগ হলো খুব স্বাভাবিক। ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে এরা এত টাকা কামাচ্ছে কিন্তু আমাদের ট্যাক্স খুব কম দিচ্ছে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, ব্রিটিশ গভর্নমেন্ট তখন বলল এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আস্তে আস্তে কিন্তু লোপ করা শুরু করলো, মানে ক্ষমতা কমানো শুরু করলো, এবং আস্তে আস্তে নিজেদের লোক বসানো শুরু করলো, যাতে সমস্ত ট্যাক্স কালেকশানটা কোম্পানির লোক আর না পায়, সেটা সমস্ত ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে যায়। মাইন্ডেড ব্যাপারটা এরকম করে বোঝার চেষ্টা করো যে তুমি একটা দোকান করেছো, তোমার দোকান থেকে কিছু লাভ হয়, তোমাকে সরকার একটা চার্টার দিয়েছে যে তুমি এই দোকানটা করো, এবার তোমার দোকান থেকে হিউজ লাভ হচ্ছে, খুব লাভ হচ্ছে। এবার সরকারকে তুমি এবার তোমার কাছ থেকে কিন্তু সরকার ওই 5 টাকাই ট্যাক্স নিচ্ছে, কিন্তু সরকার দেখতে পাচ্ছে তোমার দোকানে প্রচুর লাভ আছে। বাস্তবের সঙ্গে চিন্তা করো না, কারণ এই সময়ের গল্পটা একটু অন্যরকম, এটা আগেকার সময় ছিল, সেই সময়টার কথা বলছি। তখন সরকার দেখতে পাচ্ছে যে তোমার এখান থেকে প্রতিদিন 100 টাকা 200 টাকা বিক্রি হচ্ছে, সেখান থেকে আরও বেশি ট্যাক্স বসানো যায়, আর তুমি আমাকে সারা বছর 5 টাকা ট্যাক্স দিচ্ছ। ওই জন্য সরকার তখন কী করলো, মানে ব্রিটিশ গভর্নমেন্ট তখন কী করলো, কোম্পানিকে ডিসমেন্টেল করে দেওয়ার চেষ্টা করতে করতে আস্তে আস্তে ওই সমস্ত দায়িত্ব কার হাতে নিয়ে নিল, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, যাতে ওই 100 টাকাটাই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ঢোকে, নট ওই 5 টাকার যে ট্যাক্সে। ঠিক আছে, এখনকার পার্সপেক্টিভে চিন্তা করো না, এখনকার পার্সপেক্টিভ আলাদা, এটা তখনকার সময় ছিল। তখনকার সময় ব্রিটিশ গভর্নমেন্ট ভেবেছিল তাহলে সম্পূর্ণ কোম্পানি যখন এরকম ভুল কাজ করছে তাহলে কোম্পানির সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিই, কারণ তাহলে লাভটা আমাদের বেশি হবে। এই কারণেই আস্তে আস্তে নতুন অ্যাক্ট আনা শুরু করলো। নামগুলো দেখে বুঝতেই পারছো, বলছে রেগুলেটিং অ্যাক্ট, মানে রেগুলেট করা। তার মানে ব্রিটিশদের যে সমস্ত কাজকলাপ আছে, মানে কোম্পানির যে সমস্ত কার্যকলাপ আছে, সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করা। এই সময় কিন্তু গভর্নর জেনারেল আসলো। ঠিক আছে, আস্তে আস্তে দেখবে এগুলো আছে সব। গভর্নর জেনারেল আস্তে আস্তে কিন্তু কোম্পানির ক্ষমতা লোপ করা শুরু করলো। এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে বলা আছে। কাউন্সিলের মধ্যে কতজন মেম্বার ছিল, গভর্নর জেনারেলে 4 জন মেম্বার। এখানে নামগুলো একটু মনে রাখতে হবে, একটু বলে দিই আমি নামটা, 1 মিনিট। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্টের মধ্যে গভর্নর জেনারেল ছিল একজন, গভর্নর জেনারেল তার সঙ্গে আরও 4 জন তাকে হেল্প করতো। গভর্নর জেনারেল কে ছিল, একটু নামটা মাথায় রাখতে হবে, ওয়ারেন হেস্টিংসকে 4 জন যে হেল্প করতো, সেই 4 জনের নামটা একটু শুনে নাও, কোনো জায়গায় আসলে কাজে লাগতে পারে। ফ্রান্সিস, বারওয়েল, ক্ল্যাভারিংস, মনসুনস, এই 4 জন। কী নাম বললাম, ফ্রান্সিস, বারওয়েল, ক্ল্যাভারিংস, মনসুন। এই 4 জনই খুব অ্যাম্বিশাস ছিল, মানে 4 জনের ক্ষমতাই গভর্নর জেনারেলের মতো ছিল ওয়ারেন হেস্টিংস। কিন্তু এই 4 জনের মধ্যে এই 4 জনের মধ্যে তাদের নিজেদের মধ্যে একটা টাসেল ছিল। যাই হোক, সেটা নিয়ে এখন বলছি না, কারণ এগুলো নিয়ে এখন চিন্তা করার কোনো কারণ নেই। আস্তে আস্তে তখন সুপ্রিম কোর্ট তৈরি হলো ইন্ডিয়া, মানে ক্যালকাটাতে। তখন তো ক্যালকাটা রাজধানী ছিল, তো রাজধানী মানে কি, মানে ক্যালকাটায় সমস্ত কিছু হতো। তো ওই জন্য নাম কিন্তু ক্যালকাটা দেওয়া আছে, নট কলকাতা কিন্তু রিসেন্ট নাম চেঞ্জ হয়েছে, ক্যালকাটা। ঠিক আছে, একটু নামটা মাথায় রাখবে। সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড সেই সময় ক্যালকাটাতে। ঠিক আছে, চিফ জাস্টিস ছিল, চিফ জাস্টিসের নামটা একটু মনে রাখবে, ওনার নাম ছিল এলিজা ইনফে, একটু নামটা মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখো ক্ষমতাগুলো চলে যাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এরপর দেখো রেগুলেটিং অ্যাক্ট গেল, এরপরে কি আসছে, চার্টার দিচ্ছে। চার্টার অ্যাক্ট অনেকগুলো আছে, প্রত্যেকটা 20 বছর পর করে চার্টার বেরোয়। কী 1793-তে, ঠিক তার 20 বছর পর 1813-তে, ঠিক তার 20 বছর পর 1833-তে, ঠিক তার 20 বছর পর 1853-তে আসবে। তো এই চার্টার অ্যাক্টগুলো ভেতরে আমি একটু ছোট্ট করে বলে দিই। আচ্ছা, 1793টা অতটাও ইম্পর্টেন্ট না, সবথেকে বেশি ইম্পর্টেন্ট 1883টা। 1813-এ বলা হলো যে ব্রিটিশ গভর্নমেন্ট প্রতি বছর ইন্ডিয়াতে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা করে খরচা করবে, এটা কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, আরেকটাও বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আছে, দেখো কোম্পানির ক্ষমতা কেমন করে চলে যায়। কোম্পানি স্টিল এনজয়েড মনোপলি, শুধুমাত্র মনোপলি কোথায় ইউজ করতে পারবে, ট্রেড ইন চায়না অ্যান্ড ট্রেডিং টি। মানে এত যে কোম্পানি ট্রেড করতো, সেই ট্রেডগুলো সব বন্ধ করে দিল, শুধুমাত্র চায়নার সঙ্গে ট্রেড করতে পারবে এবং
চায়ের ওপর ট্রেড করতে পারবে। এই দুটো কোম্পানির কাছে ক্ষমতা থাকলো, আর কিচ্ছু ক্ষমতা থাকলো না। বাদ বাকি সব ক্ষমতা কিন্তু আস্তে 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 কেড়ে নিচ্ছিল। ঠিক আছে, কার হাতে চলে যাচ্ছিলো? ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। তারপর চার্টার অ্যাক্ট 1833। 1833-তে দেখো সেই যে কোম্পানির মনোপলি ছিল ট্রেড উইথ চায়না, সেটাও বন্ধ করে দিল। কোম্পানি লস দ্য মনোপলি অফ ট্রেডিং চায়না। এখন খালি কোম্পানির হাতে কী থাকলো? শুধু ট্রেডিং টি, মানে চায়ের বিজনেস করতে পারবে, আর কিচ্ছু না। ঠিক আছে, বোম্বে, বেঙ্গল, মাদ্রাজ ওয়ার প্লেসড আন্ডার দ্য কমপ্লিট কন্ট্রোল অফ গভর্নর জেনারেল। গভর্নর জেনারেলের সম্পূর্ণ হাতে চলে আসলো পুরোই জায়গাগুলো। বড় বড় যে চারটে জায়গা কে কন্ট্রোল করতো? গভর্নর জেনারেল। আর গভর্নর জেনারেল কার আন্ডারে থাকতো? ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। তখনও যায়নি, যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, সম্পূর্ণ যায়নি, কিছুটা যাচ্ছে। চার্টার অ্যাক্ট, তারপরে এই আরেকটা জিনিস, একটা ল মেম্বার বসানো হলো। এ ফোর্থ মেম্বার কল দ্য ল মেম্বার ওয়াজ অ্যাডেড টু দ্য গভর্নর জেনারেল কাউন্সিল ফর লেজিসলেটিভ পারপাস। মানে এখানে আইন কানুন কীরকম হবে, সেই আইন কানুন বানানোর জন্য, যেন ব্রিটিশরা এখানে যা খুশি তাই করতো, তাদের জন্য যে আইন কানুন, সেই আইন কানুন তারা যেন এখানকার লোকজনকে নষ্ট না করতে পারে, এখানকার জন্য সব কিছু ঠিক থাকে, গভর্নমেন্ট যেন, মানে ব্রিটিশ গভর্নমেন্ট যেন জিনিসগুলো পায়, কোম্পানি যেন সমস্ত কিছু না পায়, সেই সমস্ত জায়গার জন্য কি বসালো? নতুন একজন ল মেম্বার বসালো। এর নামটা একটু মাথায় রাখতে হবে, লর্ড ম্যাকাউলে। কী নাম? লর্ড ম্যাকাউলে। নেক্সট, এইটা হচ্ছে ফাইনাল চার্টার, লাস্ট চার্টার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নষ্ট করার। কি বলেছে? দ্য ল মেম্বার ফুল ফ্লেজেড গভর্নর অফ দ্য, ল মেম্বার যিনি তৈরি হয়েছিলেন 1833-তে, তাকে করা হলো ফুল ফ্লেজেড মেম্বার অফ গভর্নর জেনারেল কাউন্সিল। ঠিক আছে, গভর্নর জেনারেল কুড অ্যাপয়েন্ট 2 more মেম্বার ইন হিজ কাউন্সিল হোয়েন এভার রিকোয়ার্ড, অ্যাট দ্য ফাংশন টু এক্সারসাইজ ইটস ফাংশন দ্য লাইনস ড্রন বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এখানে লাস্ট কথাটা লেখা নেই। এইভাবে কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ সমস্ত ক্ষমতা ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গেছিলো। কোম্পানি কিন্তু আর স্টিল এক্সিস্ট করছিল না। এরপরে তুমি দেখবে 1856-এ, তোমাদের বইয়েতে হয়তো লেখা আছে, 1856-এ মহারানী একটা ঘোষণাপত্র বা একটা ঘোষণাপত্র হয়, সেখানে কিন্তু ব্রিটিশদের সমস্ত ক্ষমতা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ক্ষমতা কিন্তু গভর্নমেন্টের হাতে চলে যায়, ইংরেজ গভর্নমেন্টের হাতে চলে যায়, বা ক্রাউন রুলের হাতে চলে যায়। তখন থেকে এই যে গভর্নর জেনারেল যে টার্মটা, সেই টার্মটা উঠে যাবে এবং নতুন টার্ম আসবে, ওই লোকটারই নাম চেঞ্জ হয়ে যাবে, সেই নামটা হয়ে যাবে ভাইসরয়। ভাইসরয় কি? ভাইসরয় ডিরেক্ট কন্ট্রোল কে করবে? ভাইসরয়কে ব্রিটিশ গভর্নমেন্ট। এখন গভর্নর জেনারেলকে একটু হলেও কম কন্ট্রোল কে করছিল? কোম্পানির আন্ডারে ছিল গভর্নর জেনারেল। কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশ গভর্নমেন্ট দুজনের আন্ডারেই ছিল হচ্ছে কে? গভর্নর জেনারেল। মানে গভর্নর জেনারেল এই যে পোস্টটা, এই পোস্টটা কে মানে কাকে দিয়ে তৈরি হতো, মানে কারা এই পোস্টটাকে দেখতো? ব্রিটিশ গভর্নমেন্টও দেখতো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও দেখতো। কিন্তু 1856-এ মহারানীর ঘোষণাপত্রের পর সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তখন এই যে গভর্নর জেনারেলের যে পদ, সেই পদটাকেই সরিয়ে দেওয়া হলো। পদটাকে সরিয়ে দিয়ে নতুন একটা পদ, ওই একই পোস্টে নতুন একজনকে, নতুন যে নামকরণ করা হলো, তার নাম হলো ভাইসরয়। ভাইসরয় কে হবে? সেই ভাইসরয়ের সমস্ত ক্ষমতা গভর্নর জেনারেলের যা ক্ষমতা ছিল তাই থাকবে, খালি এখন এ কন্ট্রোল হবে কার দ্বারা? কন্ট্রোল হবে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। মানে ব্রিটিশ গভর্নমেন্ট যা বলবে এ সেই করে চলবে। ঠিক আছে, এইটা ছিল লাস্ট ঘটনা। এরপরে একটা ছোট্ট জিনিস মনে রাখো, পুলিশ রিফর্মস। তাহলে ব্রিটিশরা যখন এত সুন্দর সুন্দর কাজ করেছিল, এদের যে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে আরেকটা ভালো কাজ ছিল পুলিশ রিফর্মস। এটা কে করেছিল? কর্নওয়ালিস বলে একজন। তখন কর্নওয়ালিস যখন হচ্ছে তোমার সেকেন্ড অ্যাংলো মাইশর ওয়ার হয়, সেই সময়টা মোটামুটি 1782-83 নাগাদ এই সমস্ত ঘটনা, এই সময়টার। ঠিক আছে, তো কর্নওয়ালিস এত ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল, সে কর্নওয়ালিস পুলিশ রিফর্ম করেছিল। পুলিশ রিফর্ম করেছিল মানে সেই সময় ছোটো ছোটো প্রত্যেকটা এলাকাতে পুলিশ স্টেশন তৈরি করেছিল, সেখানে একটা করে দারোগা রেখেছিল। ঠিক আছে, তো পুলিশ মেনটেন করতো কী ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার, প্রোটেকশন দ্য থিভস, ডকায়েটস, থাগস অ্যান্ড এনশিওরিং দ্য সেফটি অফ হাইওয়েজ। তখনকার দিনে সবাই ব্যবসা করতে যেত, ব্যবসা করতে যাওয়ার সময় পকেটে টাকা নিয়ে যেত অবশ্যই, সেই টাকাগুলো তখন চুরি করে নিত অন্যান্য ঠাগসরা এসে বা ডাকায়েটসরা এসে। তো মাঝখানে পুলিশ থাকলে সেই চুরিগুলো হতো না এবং ট্রেডটা খুব ভালো হতো। যত ট্রেড ভালো হবে তত তো ইংরেজরা বেশি ট্যাক্স পাবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তো এই জন্য কিন্তু এই সমস্ত রিফর্মগুলো করেছিল। মাথায় রাখবে, কর্নওয়ালিস যার রেসপেক্টে বা যে পুলিশ অফিসারকে দিয়ে এই সমস্ত কাজ করাতো, তার নামটা এখানে দেওয়া নেই, আমি একটু বলে দিচ্ছি, তার নাম অ্যান্ড্রু ফ্রেজার।
অ্যান্ড্রু ফ্রেজার, এই নামটা একটু মাথায় রাখবে, কখনো কোনো জায়গায় আসলে তাহলে একটু মাথায় থাকবে। তাহলে এই ছিল পুলিশ রিফর্মস, পুলিশ কীভাবে তৈরি করেছিল, পুলিশ রিফর্মস, প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশ স্টেশন বসিয়েছিল। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের যা যা জিনিস আমি একটু ডিটেলসে বলে দিলাম। আমি খালি অ্যাংলো তোমার হচ্ছে কার্নাটিক ওয়ারটার একটা আলাদা ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাদ বাকি যদি কোনো অসুবিধা হয়, আরও যদি ডিটেলসে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাকে ফোন করো বা আমাকে মেসেজ করো, আমি বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না আশা করি। নেক্সট দেখো কী আছে। আচ্ছা শেষ, তাহলে কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও আমাকে।